আমি মহান সৃষ্টিকর্তার কাছে অলওয়েজ প্রার্থনা করি, হে আল্লাহ, দুনিয়াতে আর কেউ জানুক না জানুক, আপনি জানেন যে আমি কোনো স্বার্থের জন্য এখানে রাজনীতি করতে আসি না। আমি টোটালটাই রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে একটি সুস্থ ধারার রাজনীতি সংস্কৃতি প্রচলনের জন্য আমি এখানে এসেছি। আমাদের পাশে কেউ ছিল না। আমাদের পরিবার, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক প্রত্যেকটা পরিবারে আমরা নিগৃহীত হয়েছি পরতে পরতে। সুতরাং আর কেউ জানুক না জানুক, এটা অন্তত সৃষ্টিকর্তা যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি জানেন। সুতরাং আমি এখনও বলি, হে আল্লাহ, যেদিন আমি এই রাজনীতির স্বার্থের দ্বন্দ্বে জড়ায় যাব, যেদিন আমি পথভ্রষ্ট হব, সেদিন তুমি তোমার হচ্ছে যে অলৌকিকভাবে এই জায়গা থেকে তুমি আমাকে সরিয়ে নিও। আমি এখনও প্রত্যেকটা প্রার্থনা আমি এই কথাটা বলি। তো আমরা জানি এই রাজনীতি করতে এসে যখন এতটা স্বচ্ছ কনসেপ্ট নিয়ে যখন রাজনীতি করে এসে প্রত্যেকটা পরতে পরতে কোনো বেনিফিট ছাড়া যখন এত কিছু করার পরে যখন এভাবে অপপ্রচার হয়, এমনও দিন গেছে আমি বারান্দার সামনে দাঁড়াই ডাকসু নির্বাচনের পরবর্তীতে আমাকে তো আরও বেশি অপপ্রচার করা হয়েছে, যা আমি বলি না, যা আমি করি না, দেদার সেগুলো ছড়ানো হয়েছে। অনেক মানুষ বিশ্বাস করছে। আমার যারা রাজনৈতিক জুনিয়র আছে এরা আমাকে, এর এলাকার মানুষরা তাকে পাঠাইতো, কিরে ভাই তোর ভাই এই কথা বলে, অথচ আমি এই কথা বলিনি, এরা আবার আমাকে পাঠাইতো। তার মানে শুধু আমি রাজনৈতিক মানসিক নিপীড়নের শিকার হই নাই, আমার সাথে যারা আমার রাজনৈতিক জুনিয়র ছিল, আমার আত্মীয় স্বজন ছিল, আমার পরিবার ছিল, প্রত্যেকটা মানুষ এই নিপীড়নের শিকার হয়েছে। কারণ যারা আমাকে ভালোবাসে এরা আমি জানে আমি এইটা না, কিন্তু এলাকায় এগুলো প্রচার প্রসার করা হচ্ছে। এই যে লাস্ট মেট্রো রেলের একটা ঘটনা, আপনার ৭১ টেলিভিশন ওই সময় আপনারা নিউজ করেছিলেন এই মিথ্যার বিরুদ্ধে। মেট্রো রেলে আমি চড়ি না, আমি যাই নাই, সেখানে আমার নামে ছড়িয়ে দেওয়া হয়েছে। আমার মা হঠাৎ করে আমার রুমে এসে বলতেছে, তোর সাথে আজকে এই ধরনের ঘটনা ঘটছে। আপনি একটু চিন্তা করে দেখেন তো, আমার আপনি হাজার মজা করতে পারেন, আমার হাজার সমালোচনা করতে পারেন, কিন্তু যখন এই ঘটনা যখন আমাকে বলে, এই কোশ্চেনের ফেস যখন আমার পরিবার থেকে হইতে হয়, তাহলে আমার মানসিক পরিস্থিতিটা ভাই কোথায় গিয়ে দাঁড়ায়? তো এই রকম অন্যায় শিবির এবং হচ্ছে যে জামাতে ইসলামীর প্রত্যেকটা নেতাকর্মী এককভাবে আমাকে টার্গেট করে এই কাজগুলো করে গিয়েছে। এবং লাস্ট যে চ্যানেল 24-এর একটা টক শো অবশ্যই আপনারা দেখেছেন, ওটা বাংলাদেশে সেটা দেখেছে। আমি প্রমাণ সহ যেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হল থেকে, যে রুম থেকে, যে জায়গা থেকে সেটার উৎপত্তি হয়েছে, ডি ইনসাইডার, ডি অবজারভার, তারপর হচ্ছে আরও অনেক পেজ, যেই ছেলেটা সেগুলোকে কন্ট্রোল করতো, সাদিক কায়েম, যাকে দিয়ে এই কাজগুলো করিয়েছেন, সাদিক কায়েম এস এম ফরহাদরা, আমি প্রমাণসহ সাদিক কায়েমের সামনে সেগুলোকে উপস্থাপন করেছি। গোটা জাতি দেখেছে সাদিক কায়েম সেদিন একটা প্রশ্নের উত্তর তো দূরের কথা, সেটা যে মিথ্যা সেটা পর্যন্ত সে বলার দুঃসাহস সেদিন সে প্রকাশ্যে করেনি। এবং সেই ফয়সাল ছেলেটাকে আমি পরবর্তীতে জানতে পারি যে তার মাসিক বেতন ছিল 40,000 টাকা, শিবির থেকে 40,000 টাকা বেতন দিত এই ফয়সাল ছেলেটা মহসিন হলের। তারপর হচ্ছে হাসান আল বান্না শিবিরের আইটি বিষয়ক সম্পাদক ছিল। তারপর আহমেদ জুবায়ের শিবিরের প্রচার বিষয়ক সম্পাদক ছিল বিশ্ববিদ্যালয়ের। এরা এই আইডিগুলোর সাথে জড়িত এবং এদের যে ফোন, এই ফোন থেকে স্ক্রিন ভিডিও করে আনা হয়েছে। সুতরাং এটাকে এরা কথার রাজনীতি না, কথার রাজনীতি, এটা প্রমাণের রাজনীতি। তো আমার আফসোস, আমি আমার বাংলাদেশের যে বর্তমান সরকার আছে সে সরকারের কাছে বলতে চাই যে দেখেন, রাজনীতি করাটা অপরাধ না। আমি আগে বাংলাদেশকে ভালোবাসি, তারপর সংগঠনকে ভালোবাসি। কোনো অন্যায় অত্যাচার কারো উপর কখনো করি নাই, সবসময় প্রতিবাদ করেছি যেখানে অন্যায় হয়েছে, কিন্তু এগুলো প্রমাণ বের করার পরও আজও পর্যন্ত এই অন্যায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় নাই সরকার। আমি মনে করি এটা অবশ্যই সরকারের দুর্বলতা।